চলো নতুন এক সেট নিয়ে আবার আলোচনা শুরু করা যাক। সেট নম্বর হচ্ছে 3 এবং পেজ নম্বর হচ্ছে 169, যেখানে ছোট থেকে বড় সব রকমের কোশ্চেন করব আমরা। ঠিক আছে, শর্ট কোশ্চেনের সমাধান নিচে দেওয়া আছে, দেখে নেবে পিডিএফ এর নিচে। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথম কোশ্চেন বলছে যে এক ব্যক্তির একটি ব্যাংকের 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আচ্ছা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে এটা 10%। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন বলছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 হলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা। আচ্ছা, এটা যদি থাকে তাহলে কি লসাগু কত হবে আমার নিচে? আলফা আর বিটা, তার মানে কি বিটা প্লাস আলফা। তো আমরা কি জানি আলফা প্লাস বিটার বীজদ্বয়ের যোগফল কি জানি যে -b/a, -b মানে -8/3, আর আলফা ইন্টু বিটা গুণ হলে তাকে কি বলে c/a মানে কি 2/3। এখানে যদি বসিয়ে দেওয়া হয়, এখানে মানে বসিয়ে দেওয়া হয়, তাহলে মানটা আসবে -4। ঠিক আছে, এই দুটো এরকম আসবে। পরে 3 নম্বর কোশ্চেন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, বৃত্তের একটি জ্যা 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য কত? বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য হবে 12 সেমি। ওকে, আচ্ছা বলছে tan 35 ডিগ্রি ও cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি ভাগ tan 12 ডিগ্রি এর মান কত? এর মান হবে 2। ঠিক আছে, মানগুলো বসিয়ে নেবে, কারণ এখানে cot মানে কি, এখানে কি cot মানে করতে পারি কি যে tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি করতে পারি। এখান থেকে পুরো কেটে যাবে, কেটে গিয়ে এদিকে 1 হবে আর এই 1 দিয়ে 1 যোগ করে 2 হবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরটা হচ্ছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত এত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে 1/√2। ঠিক আছে, 6 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এর তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধির পায় কত? মধ্যমা বৃদ্ধিরা কত পাবে? এটা সরিয়ে দেখবে মধ্যমার, তাহলে কি বৃদ্ধি পাবে দেখবে ডি, যে 0.5। আচ্ছা, 2 এর কোশ্চেন শূন্যস্থান পূরণে কি বলছে? বার্ষিক r/2% সরল সুদ হারে 2p টাকার টি বছরে সুদে আসলে কত টাকা হবে? আসল কত আমরা জানি 2p। আমার নর্মাল আমাদের যে সুদের ফর্মুলা কি PRT/100, তাহলে PRT/ যদি 100 থাকে তাহলে আমার আসল কত 2p। সময় কত আমার? সময় হচ্ছে t সময়, আর রেট কত r/2/100। এই 2 কেটে গেলে কি হয়ে থাকে, তাহলে এখানে কি থাকবে PRT/100, তাহলে এখানে যদি PRT/100 এটা হচ্ছে কি আমার সুদ, আর এটা হচ্ছে আসল, তার মানে সুদ আর আসল মিলে হচ্ছে 2p প্লাস PRT/100। আচ্ছা ওকে, পরের কোশ্চেন হচ্ছে আলফা প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু কী হবে? ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু হবে এক্স হবে। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি। ওকে, 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা এর মান কত হবে? এর মান কি হবে? 4 হবে। ঠিক আছে, একটি নিরেট অর্ধগোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত স্কয়ার হবে? কত r স্কয়ার হবে? এর r স্কয়ার হবে, আমরা 5-এরটা যদি দেখি তাহলে কি 6π r স্কয়ার বর্গ একক হবে। ঠিক আছে, আচ্ছা ক্রমবিচূর্তি পদ্ধতির বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য কি হবে? সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান হবে। ওকে, আচ্ছা এটা শূন্যস্থান হয়ে গেল। এবার আমাদের কি যে সত্য মিথ্যায় যাব। সত্য মিথ্যা কি বলছে যে
একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5.5 হলে রাজুর মোট লাভের 80 টাকা হলে আসিফ পায় 100 টাকা। না, কোনোদিনই নয়, কারণ এখানে কে বেশি পাবে? রাজু বেশি পাবে, তারপরে আসিফ কম পাবে, কিন্তু এখানে হয়ে গেছে কি আসিফ বেশি রাজু কম, তার মানে কি এটা মিথ্যা। AB অনুপাত C স্কয়ার, BC অনুপাত A স্কয়ার এবং CA অনুপাত B স্কয়ারের যৌগিক অনুপাত 1:1, এটা সত্য। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। এটা কি মিথ্যা কথা। ঠিক আছে? এটা কোনোদিন হয় না। ওকে, তারপরে 4 কোশ্চেনে যাব। 4 কোশ্চেনে কি বলছে? যে সাইন 12 স্কয়ার 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, কোনোদিনই হয় না। 1, ঠিক আছে? এখানে যদি হতো সাইন 78 ডিগ্রি তাহলে হতো। একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি এবং h সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন পাই r স্কয়ার h ঘন সেমি। কোনোদিনই নয়, কারণ এটা অর্ধেক হলে কি হতো? পাই r স্কয়ার h বাই 2 হতো। ওকে, 6 নম্বর কোশ্চেন বলছে 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 তথ্যের সংখ্যাগুরুর মান 9। এটা না, এটা ভুল কথা। এটা হবে কত? এটা 4 হবে। বুঝলে? ঠিক আছে, চলো নতুন একটা এবার 2 নম্বরের কোশ্চেনগুলো করবো, যেখানে আমি যথারীতি যেভাবে করি আমি পরপর করে দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন বলছে শতকরা বার্ষিক সরল সুদ হারে কত হলে কোনো টাকার 10 বছরের সুদে আসলে 2/5 হবে তা নির্ণয় করো। তো 2/5 কখন হবে? আমি এটা ধরলাম সব বৃদ্ধিমূল কত টাকা হয়েছে আমার? x টাকা হয়েছে। মোট সুদ কত হয়েছে আমার? এটাকে x ধরে নিলাম 2x/5 হয়েছে। তাহলে আসল কত হচ্ছে? যদি সমবৃদ্ধিমূল থেকে আসলটা সুদ বিক্রি বের করে দিই তাহলে তো আসল পড়ে থাকবে। তাহলে x থেকে 2x - 5 2x - 5 যদি বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকছে? 3x/5 টাকা পড়ে থাকছে। সময় কত পড়ে থাকছে এখানে? 10 বছর, 10 বছর পড়ে থাকছে। তো আমরা সুদের হারের ফর্মুলা কি জানি? সুদের হারের ফর্মুলা কি জানি? নরমাল ফর্মুলা কি জানি? I = হচ্ছে PRT/100। এখান থেকে যদি আমি সুদের হারটা নিয়ে আসি তাহলে কি হবে? 100 × I/PT, সেটাই বসিয়ে দিয়েছি, সেটাই ফর্মুলা ডিরেক্টলি বসিয়ে দিয়েছি আমি এখানে। এখানে যদি বসিয়ে দিই আমার আসল কত? এখানে 100 আছে, আমার এখানে কত? I, এটা I মানে ইন্টারেস্ট কত? 2x/5, আসল কত? 3x/5 ইন্টু 100 বছর। এখানে কাটাকাটি করলে কত বেরোচ্ছে আমার? 6.2-3%, মানে এটা সুদের হার। তার মানে 3-এর কোশ্চেনে কি, 2-এর কোশ্চেনে কি বলছে? 2-এর কোশ্চেনটা বলছে যে রাজীব ও আফতাবের দুজনের একটি অংশীদারিক ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা হলে আফতাবের মূলধন কত? আফতাবের মূলধন জানতে চাইছে। তাহলে কি আমি কি জানি এখানে মোট লাভ কত? 1500 টাকা। তাহলে রাজীব লাভ করে কত? 900 টাকা। তাহলে আফতাব কত টাকা করবে? 1500 - 900, তো মানে কি পুরো 1500 টাকা থেকে 900 টাকা রাজীব লাভ করেছে, তার মানে 600 টাকা কে পাবে? আফতাব পাবে। তো আমরা কি জানি যে লাভের অনুপাত হচ্ছে সেটাই মূলধনের অনুপাত, বা মূলধনের অনুপাতই হচ্ছে লাভের অনুপাত। তো লাভের অনুপাত মূলধনের অনুপাত যখন সমান হবে, দুটো একই হবে, তখন আমরা কি করতে পারি? কারণ আমরা কি ধরেছি এখানে যে রাজীব আছে এটাই 6000 টাকা মূলধন, আর আফতাবের কত? x ধরেছি, 900 টাকা আর 600 টাকা। এখান থেকে যে x এর ভ্যালুটা আসবে, x এর ভ্যালুটাই আছে 4000 টাকা, সেটাই কার বার করতে বলেছি? সেটাই হচ্ছে আফতাবের, আর আমরা কি আফতাবের x ধরেছিলাম। আচ্ছা, তারপরে যাব আমরা 3 নম্বর। 3 নম্বরে কি বলেছে? যে সরলতম মান নির্ণয় করো যে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 এর মান। এখানে কি √12কে যদি আমরা ভাঙি কি হবে? 2 × 2 তারপরে 3 মানে কি 12। আবার 18কে যদি ভাঙি 2 × 3 মানে 6 আর 3 × 6 18। আচ্ছা, 27কে যদি ভাঙি 3 × 3 = 9, 3 × 9 = 27 মাইনাস, এবার 32কে যদি ভাঙি
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তো আমরা কি জানি যে কোনো রুটের ভেতরে বা বর্গের ভেতরে দুটো থাকলে একটা বেরিয়ে আসে। এখানে দুটো 2 আছে মানে একটা 2 বেরিয়ে এসছে। এখানে দুখানা 3 আছে, একটা 3 বেরিয়ে এসছে। এখানে 3 খানা 3 আছে কিন্তু আমরা দুখানা 3 থাকলে একটা 3 বের করতে পারবো। তো এখানে কি জোড়া জোড়া কটা আছে? দুটো জোড়া আছে, তার মানে কি 4 বেরিয়ে আসবে। তো 2√3, 2√3 আর 3√3 এই দুটোকে যোগ হয়ে যাবে, তাই 5√3। আচ্ছা, 3√2 আর 4√2 এর মধ্যে কি ছোট থেকে বড়টাকে বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে? ছোটটার আগে, তার মানে কি -2 পড়ে থাকে। তার মানে কি আমাদের সরলতম মান কত বেরোচ্ছে? 5√3 -√2। ওকে, তো আমরা যাব 4 নম্বরেতে। 4 নম্বরে কি বলছে? 4 নম্বর বলছে যে 4 নম্বরে বলছে যে AB বৈষম্যানুপাতে উভয় পদে থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতিক M অনুপাত n হবে নির্ণয় করো। M অনুপাত n হবে নির্ণয় করতে হবে। আমি কি করলাম? মনে করি A ও B এর অনুপাতিক উভয় পক্ষ থেকে R বিয়োগ করলে অনুপাতিক M × n। আমি R টাকে বিয়োগ করছি, ঠিক আছে? তার মানে R এর মান যেখানে বেরিয়ে যাবে তার মানে বুঝে যাব যে এবং M ও n এর অনুপাত। তো আমরা যখন R বিয়োগ করছি উভয় ক্ষেত্রে, তাহলে কি A - R B বিয়োগ R সমান কি M/n অনুপাতিক হার। তো এই কোণাকুণি গুণ করে দিলাম, এই কোণাকুণি গুণ করলাম, কি আসলো? AN আর NR, এই কোণাকুণি গুণ করলাম, তাহলে কি MB আর MR। তাহলে কি এইখান থেকে MR, এই যে MR মাইনাস আছে, বিয়োগ আছে, এই যখন সমানের এদিকে আসবে তখন কি যোগ হয়ে যাবে, মাইনাস ছিল বলে, বিয়োগ ছিল বলে কি যোগ হয়ে যাবে। তাহলে MR - NR সমান কি BM - AN। এখানে কি এই দুটো থেকে R কমন আসলো, R কমন নিলাম, তাহলে কি M - N সমান হচ্ছে BM - AN। তাহলে কি R সমান, কি কত আসছে? তাহলে কি R সমান আসছে BM - AN ভাগ M - N। তাহলে আমি কি নির্ণেয় সংখ্যা BM - AN/M - N এর উভয় পদ থেকে বিয়োগ করলেই হবে, কারণ আমরা বলেছিলাম যে উভয় থেকে R বিয়োগ করব। তার মানে কি R এর ভ্যালু কত বেরোলো? BM - AN। আচ্ছা, 5 কোশ্চেন। 5টা কি বলছে? যে ও কেন্দ্র বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। অ্যাঙ্গেল AOB এর সমান যদি 60 ডিগ্রি এবং CD যদি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তো আমরা কি দুখানা জ্যা, এই একটা জ্যা AB আর একটা যে CD, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোণ হয়েছে আর একটা কোণ, ঠিক আছে? তো আমরা যদি AOB হচ্ছে তার বিপরীতস্থ কোণ কোনটা হচ্ছে COD। AOB যদি 60 ডিগ্রি হয়, বিপরীতস্থ কোণ COD মানে কোষে 60 ডিগ্রি। তাহলে কি OC এইখান থেকে যেটা আর এটা দুটোই তো ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ মানে সমান। তাহলে অ্যাঙ্গেল OCD আর অ্যাঙ্গেল ODC দুটো সমান যদি হয়, আমরা কি জানি ত্রিভুজের 3টে বাহুর কত জানি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে দিলাম, এই 60 ডিগ্রিটা বিয়োগ করে দিলাম, পড়ে থাকবে কি 120 ডিগ্রি। 120 ডিগ্রিতে হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে, তার মানে কি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে কত আসছে? 60। তার মানে কি 60 ডিগ্রি। তার মানে কি এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, যখন আমরা কি জানি যে ত্রিভুজের 3টি কোণের মান যখন সমান হয়, তখন কি বলি আমরা? যে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে দেখুন, যদি ভালো করে আবার দেখি, তাহলে যখন CD, OD আর OC 3খানা বাহু সমান, তাহলে এটা আর এই 3টে বাহু সমান হলে কি হবে? আমাদের তো সিডির ভ্যালু বলে দিয়েছে, মানে সিডির ভ্যালু মানেই হচ্ছে সবকটা ভ্যালু, তার মানে 6 সেমি। তার মানে কি হবে? আমাদের জানতে কি চেয়েছে? যে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি OCও একটা ব্যাসার্ধ, ODও ব্যাসার্ধ, কারণ সবকটা 6 সেমি। পরবর্তী কোশ্চেন 6 নম্বর। 6 নম্বরের কোশ্চেনটা বলছে যে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিঃস্থ একটি বিন্দু থেকে অধিক বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখো। আচ্ছা, এই একটা বিন্দু থেকে এটা স্পর্শক থেকে এখানে একটা নিলাম আর এখান থেকে,
আচ্ছা, এই যে থাকে এটা কি হচ্ছে এর সঙ্গে লম্ব, তাহলে কি ওবি লম্ব কার ওপরে, এবির ওপরে। আর ও এর লেন্থ কত বলে দিয়েছে, 13 সেমি বলে দিয়েছে। আর ওবিটা বলে দিয়েছে কত, এটা বি, ওবি কত বলে দিয়েছে 5 সেমি। তাহলে কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি আমি, এটা যদি অতিভুজ কোণটা ও এ হচ্ছে অতিভুজ, কারণ এইখান দিয়ে আমাদের 90 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা ভূমি আর এটা লম্ব, তার মানে কি এবি স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ও এ স্কয়ার। আমি কি কোণটার ভ্যালু জানি, ওবির ভ্যালু জানি 5 স্কয়ার, আর ও এর ভ্যালু 13 স্কয়ার। 13 স্কয়ার ভ্যালু কত, 189, 169, আর এই 5 স্কয়ার 25টা দিক চলে আসবে। তার মানে কি হচ্ছে যে এবি ইকুয়ালস টু হচ্ছে 144 রুট ওভার 144, আর রুট ওভার 144 মানেই হচ্ছে 12 স্কয়ার। 12 স্কয়ার মানে হচ্ছে 12, এটাই জানতে চেয়েছে আমাদেরকে, ঠিক আছে। তারপরে সমাধানে বের করতে বলেছে যে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি মান বের করতে বলেছে। তাহলে কি 1/3 ইন্টু cos 30 ডিগ্রি মানে কোনটা, √3/2, cos 30 ডিগ্রি মান √3/2। আচ্ছা, √3/2, তো যে cos 30 রুট 1/2 sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ওকে। আর এখানে আছে কি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে, আচ্ছা এখানে ভুল আছে, cos 60 ডিগ্রির মান হবে 1/2 হবে, ওকে। তাহলে কি যদি ক্যালকুলেশন করি এখানে √3/1/2, 1/2 যদি থাকে তার মানে কি কেটে গিয়ে কত আসবে, এখানে নিচে আসবে 2√3 আসবে, 2√3। তাহলে এইখানে এই লাইনটা ঠিক আছে, তার মানে কি √6/3 প্লাস 2√3। তাহলে এখান থেকে যদি আমি 3 লসাগু করি আমি, তাহলে √6, 3 লসাগু যদি করি আমি, তাহলে 3 লসাগু করলে √6 প্লাস 6√3, এটা আসবে আমাদের সমাধান, ঠিক আছে। এখানে একটু মাইনর মিস্টেক হয়ে গেছে, কারণ cos 60 ডিগ্রি মান আমি √3/2 বসিয়ে ফেলেছি, cos 60 ডিগ্রি মানে √3 নয় 1/2, আর নিচে কি থাকলে কি ওপরে গুণ হয়ে যায়, তার মানে কি 2√3 হয়ে যায়, ঠিক আছে। একটু ঠিক করে নেবে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন কি বলছে, sin 10 থিটা ইকুয়ালস টু হচ্ছে cos 8 থিটা, এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, sin 10 থিটা ইকুয়াল টু হচ্ছে 8 থিটা, তাহলে sin tan থিটা ইকুয়াল টু 8 থিটা মানে কি হচ্ছে, যদি tan sin 90 মাইনাস 8 থিটা, সেটাই মানে তো cos 8 থিটা। তাহলে কি এই সাইন এর এই সাইন যদি কেটে যায়, তার মানে কি 10 থিটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 80, 90 মাইনাস 8 থিটা। তাহলে কি এই বিয়োগ আছে, তার মানে এদিকে আসলে কি যোগ হয়ে যাবে, তার মানে কি 18 থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 90/18 মানে কত, 5 ডিগ্রি। 5 ডিগ্রি যদি থিটার ভ্যালু হয়, তাহলে মানে কি tan 9 থিটার ভ্যালু জানতে চেয়েছে আমার কাছে। তাহলে কি 5 9 45, মানে কি tan 45 45 ডিগ্রির মান কত হচ্ছে 1। তাহলে আমাদের উত্তরও কত বেরোচ্ছে, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, বুঝলে। আচ্ছা, তার পরবর্তী ভিডিওতে যাব, কোশ্চেনে যাব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন কত হবে সেটা জানতে চাইছে। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা কত h ধরেছি, তো চোঙের কি জানি, আয়তনের ফর্মুলা কি জানি, পাই r স্কয়ার h। তো দ্বিতীয় যে পরিবর্তন হচ্ছে কত হচ্ছে, 50% কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, 50% কি পাচ্ছে, হ্রাস পায়। 50 গুণিত r/100 সমান সমান কি কেটে গেছে কি r/2, উচ্চতা 50% বৃদ্ধি পায়, তার মানে কি h ইন্টু 150/100 মানে কি 3h/2। আয়তন এখন কত হয়ে গেছে, এটাকে যদি আমরা পাই r স্কয়ার h এর জায়গায় বসাই, তাহলে r স্কয়ার মানে কোনটা হচ্ছে, এটাকে যদি করি তাহলে r স্কয়ার বাই 4, দেখুন এটা r স্কয়ার বাই 4 করেছে, আর এটাকে করলে 3h/2, তার মানে কি এটা করলে হয় 3/8 পাই r স্কয়ার h। তো এটা হচ্ছে পরিবর্তন করার পরে ভ্যালু, এটা পরিবর্তন ভ্যালু, আর এর আগে ছিল এটা আসল ভ্যালু। তো
পরিবর্তন মানে কি কমে গেছে আর এটা বেশি আছে, তাহলে এর বিয়োগ করলে কি পাবো আমরা? এটাকে যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি আমরা? পাই আর স্কোয়ার এইচ ব্র্যাকেটে 5/8। তাহলে এটা পরিবর্তন ভ্যালু। আর আমরা কি জানি পরিবর্তনের হার মানে কি আসলের থেকে পরিবর্তনের হারটা করতে গেলে সেটাতে আমরা শতকরা পাই। তাহলে কি পাই আর স্কোয়ার এইচ বাই 5/8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এই পাই আর স্কোয়ার এইচ কেটে যায়, তার মানে কত পড়ে থাকছে 5/8 গণিত 100। তাহলে 8কে যদি কাটে 12.5, 5 বারং 60 আর 5×5 25 মানে 62.25। তো সবাইকে বলবো যে প্রথমে ক্লাসটা সম্পূর্ণ ভিডিওটা ক্লাসটা করে নিবা, তারপরে ম্যাথগুলো করবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে টুকবে না। ম্যাথগুলো পরপর সব ভিডিওটা দেখে নেবে, দেখার পরে বুঝে তারপর নিজে করবে, তাহলেই ইফেক্টিভ হবে। তারপরে কি বলেছে কোশ্চেন, যে একটি বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে? লিখো। ধরি শঙ্কুটির উচ্চতা কত এইচ এবং ব্যাসার্ধ কত আর একক। প্রশ্ন অনুসারে কি জানি পাই আর এল ইকুয়াল টু হচ্ছে কি √5 গুণক কার ক্ষেত্রফলে, তার মানে কি পাই আর স্কয়ার। তাহলে কি এখান থেকে পাই আর কেটে যায়, পাই আর কেটে গেল একটা, তার মানে কত পড়ে যাচ্ছে এল ইকুয়ালস টু √5 আর। তো আমরা এখান থেকে যদি দেখি যে পিথাগোরাসের ফর্মুলা, যে অতিভুজ এটা 90 ডিগ্রি থাকলে এল স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি মানে কি এটা, ভূমি মানে হচ্ছে কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তার মানে আর স্কয়ার। এখান থেকে যদি এল এর ভ্যালু জানতে চাই তাহলে কি করব √এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, সেটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখানে যদি বসিয়ে দিই কত পেয়েছি আমরা, এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিয়ে উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে বর্গ করে কি হচ্ছে বর্গ করলেই কি জানি আমরা রুট উঠে যায়, এই রুটটা উঠে গেল, তার মানে কি 5-এর √5-এর রুটটা উঠে গেল আর আর স্কয়ার হয়ে গেল। আমাদের কি জানতে হবে যে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের অনুপাত যখন করতে যাব তাহলে কি আসছে যে এইচ স্কয়ার বাই আর স্কয়ার। এইচ বাই আর স্কয়ার মানে কি এইটাকে এই লাইনের পরে কি করতে হতো এখানে আমার এইচ বাই আর ইকুয়ালস টু হচ্ছে √4/1। √4/1 মানেই তো হচ্ছে 2/1, 2/1 মানে অ্যান্সার। তার মানে কি হাইট আর রেডিয়াসের অনুপাত কত হচ্ছে 2:1। তারপরে পরবর্তী কোশ্চেন, যেখানে বড় কোশ্চেন আছে 5 নম্বরের কোশ্চেনটা আমি এখানে টুকিনি, কোশ্চেনে কি আছে বলে দিচ্ছি। আসলাম চাচা, এখানে রিপিট কোশ্চেন, এটা আসবে যে আসলাম চাচা কর্মক্ষেত্রে তার অবসরে নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু অংশ বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা ব্যাংকে পোস্ট অফিসের বার্ষিক সরল সুদ হারে যথাক্রমে 5% ও 6% হয়। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখো। মানে কি মানে কোশ্চেনটা বলছে যে উনি একটা 1 লাখ টাকা পান, কিছু টাকা ও ব্যাংকে রাখে এবং কিছু টাকা পোস্ট অফিসে রাখে। পোস্ট অফিসে রাখে কত 5% আর 6% হারে টাকা, এবং এখানে বলছে যে লাস্টে কোথায় কত টাকা রাখে, কোশ্চেন এটাই। ধরি আসলাম চাচা ব্যাংকে রাখে x টাকা, তাহলে 1 লাখ টাকার ভেতরে x টাকা মাইনাস করলেই তো পোস্ট অফিসে টাকা রাখে। তাহলে ব্যাংকে রাখা টাকার ক্ষেত্রে তাহলে আসল কত টাকা আছে x টাকা। সময় ক বছর রেখেছে 1 বছর রেখেছিল। সুদের হার কত 5%। তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কি পাবো আমরা, সুদের ফর্মুলা কি জানি PTR/100। তাহলে আসল কত আমার x আর সময় কত 1 বছর আর সুদের হার হতো 5, তার মানে কি হতো 5x/100 টাকা। এবং তাহলে পোস্ট অফিসে রাখা টাকা আসল কত হচ্ছে, পোস্ট অফিসে ব্যাংকের হয়ে গেল, পোস্ট অফিসে কি 1 লাখ টাকা মাইনাস x, এরও কি সময় 1 বছর, সুদের হার কত 6%। তাহলে কি পোস্ট অফিসে থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কত হচ্ছে, আবার একই PTR/100 ফর্মুলা বসালেই কি হবে, এই 6 আর 1 গুণিত মানে 6 এটা। তাহলে কি শর্তানুসারে ও ব্যাংকে এবং পোস্ট অফিস দূরে থেকে সুদ থেকেই তো এত টাকা পেয়েছে, তাই এর একটা সুদ আর এই সুদ যোগ করে দিলে তো 5,400 টাকা। এখান থেকে ক্যালকুলেশন কি করলাম, এখানে কি একেবারেই লসাগু কত 100 আসলো, একেবারে লসাগু 100, তাহলে একটা 100 থাকবে না, এই 100টা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে গেলে কি 5,40,000 টাকা হয়ে গেল। এবং এদিকে হলে কি 5x প্লাস 6 এর সঙ্গে কি 1 লাখে গুণ করে দিলে কি 6 লাখ আর 6x। আচ্ছা, বড় থেকে
বড় থেকে ছোট থেকে বড় বিয়োগ করলে কি মাইনাস এক্স হয়, আর এটাকে যদি এদিকে নিয়ে যাই তার মানে কি মাইনাস 60,000 হয়। এই মাইনাস মাইনাস একেবারে কেটে দিলে, তার জন্য আমি এটা কি করেছি, এটাকে এদিকে নিয়ে গেছে আর এটাকে ওদিকে নিয়ে এসেছি, ঠিক আছে। এদিকে নিয়ে আসলে দেখি যে একেবারেই যেমন 60,000 টাকা বেরিয়ে আসে। তাহলে যদি এক্স টাকা কোথায় রেখেছিল, এক্স টাকা রেখেছিল ব্যাংকে, তার মানে কি 60,000 টাকা যদি ব্যাংকে রাখে, যদি আসলাম চাচা 60,000 টাকা যদি ব্যাংকে রাখে, 60,000 টাকা যদি ব্যাংকে রাখে, তার মানে কি 1,00,000 টাকা থেকে 60,000 টাকা বিয়োগ করলে কি পোস্ট অফিসে রাখে, তাহলে 60,000 টাকা ব্যাংকে রাখছে এবং 40,000 টাকা পোস্ট অফিসে রাখছে। আমি বারবার বলছি ভিডিওটা প্রথম থেকে কমপ্লিট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপর নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার হলে নামাতে পারবে, দিকে দিকে টুকলে বুঝতে পারবে। পরের কোশ্চেন আছে 6-1, যে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। এখানে যদি কি বলেছে x নট ইকুয়াল টু 0 বা মাইনাস এ, তো আমরা কি জানি ভগ্নাংশ যোগফল করব, ভগ্নাংশ যোগ বিয়োগ যেমন আছে নর্মালি, তার মানে কি এই দুটোর লসাগু হবে কত, x গুণিত x মাইনাস x প্লাস বি। তো এখানে x দিয়ে ভাগ করলে কি হবে, x প্লাস বি পড়ে থাকছে, x প্লাস বি মাইনাস কত x, মাইনাস কত x, তাহলে এই x কেটে যাচ্ছে b বাই এক্স স্কোয়ার, এবার এটাকে গুণ করতে এক্স স্কোয়ার আর bx, এক্স স্কোয়ার প্লাস bx, আর এখানে কি b বাই এ স্কোয়ার প্লাস ab, তাহলে এক্স স্কোয়ার প্লাস bx সমান সমান এ স্কোয়ার প্লাস ab, এক্স স্কোয়ার এবার সবকটাকে এদিকে নিয়ে আসলাম বিয়োগ করে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস bx মাইনাস ab সমান সমান 0। তো এইখানে কি আমরা নর্মাল কি ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এ প্লাস বি আর এ মাইনাস বি জানি। এ স্কোয়ার মাইনাস এই ফর্মুলা যদি জানি, তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ার আর এ স্কোয়ার, এখানে এটাকে এ আর এটা বি ধরলাম, তার মানে কি একবার যোগ হবে একবার বিয়োগ হবে, একবার যোগ একবার বিয়োগ করলাম, ঠিক আছে, একবার যোগ একবার বিয়োগ করলাম, যোগ একবার বিয়োগ করার পরে কি আসছে, প্লাস বি এক্স মাইনাস এ সমান সমান 0, ঠিক আছে। এইখান থেকে তাহলে কি কমন পাচ্ছি দেখো, এক্স মাইনাস এ, আর এখানে কি বি কমন নেওয়ার পরে এক্স মাইনাস এ কমন নিয়ে নিলাম, তার মানে কি পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি পড়ে থাকছে, হয় এটাই সমান সমান 0 হতে হবে, নয়তো এটা সমান সমান 0 হতে হবে, এখানে 0 হবে, তাহলে হয় অথবা কি একবার এক্স এর ভ্যালু এ আসছে আর এক্স এর ভ্যালু মাইনাস এ প্লাস বি আসছে, তাহলে এই দুটো সমীকরণ হতে পারে, একবার প্লাস এ হতে পারে, একবার মাইনাস এ প্লাস বি হতে পারে। 6-2 নম্বরে কি বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 হলে সমীকরণের বীজগুলির বর্গ সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো, মানে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো, এই সমীকরণটি নির্ণয় করতে বলছে। তো এই সমীকরণ থেকে বীজ নিয়ে আবার এই সমীকরণে আনাটা খুব সহজাই, আর কি বলেছে এখানে একটা কন্ডিশন বলেছে বর্গ, ঠিক আছে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, সমীকরণের দুটি বীজ কি জানি আমরা, আলফা বিটা। তো আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি আমরা, যে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে কত, এখানে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে কি মাইনাস 1/1 মানে হচ্ছে কি মাইনাস 1, আর আলফা প্লাস বিটা মানে কি জানি আমরা, সি বাই এ, তার মানে কি সির ভ্যালু তো 1 আছে আর এতেও 1 আছে, তার মানে কি 1। এখন বীজদ্বয়কে যদি বর্গ করা হয়, তার মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করলে কি পাবো আমরা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে কি পাবো, যদি মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে কি 1 আর মাইনাস 2, তার মানে কি মাইনাস 1। তারপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, হোল স্কোয়ার করে দিলে 1 এর হোল স্কোয়ার মানে কি 1, ঠিক আছে। এবার নতুন সমীকরণে কি পাচ্ছি আমরা, নতুন সমীকরণটা এটাই পাচ্ছি, দেখো যে এক্স স্কোয়ার মাইনাস, নতুন সমীকরণ কি আমরা কি জানি যে সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বীজের ফর্মুলা আমাদের, তো সেই ফর্মুলা বসিয়ে দিলাম, দেখো এক্স স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স আর দুটোর গুণফল, তাহলে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত জানি আমি, -1, তাহলে -1 বসিয়ে দিলাম, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত 1, তাও 1 বসিয়ে দিলাম, তাহলে কি এই 1 -1 এই মাইনাস কেটে গুণ হয়ে গেল, কত হলো, যোগ হয়ে গেল, -1 আর মাইনাসে করলে কত হয়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে কি এটা কি দেওয়া ছিল 0, তাহলে কি আমাদের সেই সমীকরণে চলে আসলো, এটাই আমাদেরকে জানতে চাইছিল। তো আজকের মতো এটাই সমাপ্ত।
তো আমি বলে রাখি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবে, ঠিক আছে? এবং লাইক তো করবেই, সাবস্ক্রাইবও করবে, ঠিক আছে? তো আজকের মতন ভিডিও থাক, আবার পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব, এক্সাম খুব কাছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা।